গল্পটি সম্পূর্ণ কাল্পনিক, এটার সাথে বাস্তবতার কোনো মিল নেই। চোখ বুজে ধুকরে কেঁদে ওঠে। অনুভব করে জাংকুকের হাতের স্পর্শ গভীর থেকে গভীর হচ্ছে। জাংকুক তের গলা থেকে আস্তে আস্তে তের বুকে নেমে আসে। তে শুধু কান্না মিশ্রিত কণ্ঠে বিড়বিড় করে ওঠে, প্লিজ দয়া করে আমাকে ছেড়ে দিন, এমনটা করবেন না। কিন্তু জাংকুকের হাত থামে না। সে অশ্লীলভাবে তের শরীর স্পর্শ করতে থাকে। জাংকুক তের বুক থেকে শুরু করে তের কোমর, পিঠে সব জায়গায় নিজের স্পর্শ দেয়। প্লিজ থামুন, এমনটা করবেন না। বলতে বলতে আসমিক উচ্চ কণ্ঠে হৃদয় বিদারক এক চিৎকার দিয়ে চোখ খুলতেই তীব্র আলোর তার চোখে মুখে পড়ে। তে দ্রুত হাত উল্টে চোখের উপর রাখে। কানে পাখির কিচির মিচির আর অস্পষ্ট সিলিং ফ্যান ঘোরার শব্দ। তে কিছুক্ষণ চোখের উপর হাত দিয়ে বোঝার চেষ্টা করে কি হলো বা কি হচ্ছে, কিন্তু মস্তিষ্ক যেন তার শূন্য। সে এক লাফে শোয়া থেকে উঠে ঘন ঘন নিঃশ্বাস ফেলার সাথে সাথে চারপাশে চোখ বোলায়। সিলিং ফ্যান চলা সত্ত্বেও কেমন ঘেমে একাকার, গলাটাও শুকিয়ে কাঠ। তের ভীত দৃষ্টি, ঘর, তার ঘর, কিন্তু এখানে সে জানালার দিকে তাকায়। নীল রঙের পর্দা হাওয়ায় দুলছে, বাইরে তীব্র সূর্যের কিরণ। সে কপাল গুটিয়ে বাইরে থেকে দৃষ্টি সরিয়ে আবার নিজেকে এক নজর দেখে অস্থির মনে চোখ বুজে হাত দিয়ে মুখ আর কপাল ঘষা শুরু করে। তার কি এখন বিশ্বাস করতে হবে এতক্ষণ স্বপ্ন দেখছিল? সঙ্গে সঙ্গে ভেতরটা কেমন ভারী হয়ে মুখ ভেঙে কান্না চলে আসলো। সে গিলে ফেললো। তার স্পষ্ট মনে আছে অন্ধকার, হিংস্র স্পর্শ, বিড়বিড় ধীর কণ্ঠস্বর, যা এখনো ভেবে গায়ে কম্পন অনুভব করলো। তে মুখ চেপে ছটফট করে বলে ওঠে, না, এটা কখনোই স্বপ্ন হতে পারে না। এরই মধ্যে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো যে হব। ঘুম ভাঙলো তবে? বিছানার কাছে আস্তে আস্তে বলে উঠলেন তিনি। দেহের মধ্যে কোনো পরিবর্তন নেই, সে একই ভঙ্গিতে ছটফট করছে। কাল কি হয়েছিল তে? জ্ঞান হারালে কি করে? আমরা কত দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম, হঠাৎ কি থেকে কি হয়ে গেল মাথায় ধরছিল না। যে হবের কপালে ভাঁজ পড়ে। কি হলো, কাঁদছো কেন? তের শরীরে কাঁপছে। যে হবে এবার বিচলিত হয়ে ওঠে। তের একটু কাছে গিয়ে মাথায় হাতে রাখতেই তে মুখ চেপে হু হু করে কেঁদে ওঠে। তের ঠোঁট কাঁপছে, চোখে ভেসে উঠছে কাল রাতের ঘটনা। হ্যাঁ, সেগুলো সত্যিই ছিল। তোমাকে এভাবে দেখতে আমরা অভ্যস্ত নয় তে। কাল থেকে টেনশনে আছি, অজ্ঞান হয়ে বাহিরে পড়েছিলে। ভাগ্যিস ছোট সাহেব আর তোমার আঙ্কেল তোমাকে দেখতে পেয়ে আশ্রমে দ্রুত নিয়ে এসেছেন। এখন আবার এভাবে কাঁদছো। এই কথা শোনা মাত্রই তের কান্না থেমে শরীরটা মুহূর্তে ঝংকার দিয়ে ওঠে। ছোট সাহেব ছিল বলে দ্রুত ডক্টর আশ্রমে নিয়ে এসে তোমার শরীরের অবস্থা জানতে পেরেছি। প্রেশার লো হয়েছিল। সব কিছুর ব্যবস্থা ছোট সাহেবই করেছিলেন। তিনি আসলেই বড় মনের মানুষ। তার সাথে দেখা হলে অবশ্যই ধন্যবাদ জানাবে। কথাগুলোতে মনোযোগ দিয়ে শুনলেও সে স্তব্ধ। মস্তিষ্ক যেন আবার শূন্য হয়ে গেল। হিংস্র স্পর্শগুলো এখনো শরীরে কাটা দিচ্ছে। সেই অন্ধকার, মুখে চেপে ধরা ফিসফিস কণ্ঠ সব বাস্তব ছিল, কিন্তু আবার এসব কেন? কি করবে সে? তে চোখ বুজে বিড়বিড় করে উঠল, কি হচ্ছে জীবনে, কেন হচ্ছে? দিনে দুপুরে হাতে ওয়াইনের গ্লাস নিয়ে ল্যাপটপের মুখোমুখি পায়ের উপর পা তুলে বসে আছে জাংকুক। মুখে তার অত্যধিক গম্ভীরতা স্পষ্ট। হাতের ওয়াইনের গ্লাসটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। ল্যাপটপের স্ক্রিনে ইয়ঞ্জন সাবধান কণ্ঠে রাশিয়ার সব খবরাখবর জানাচ্ছে। তার মধ্যে একটা হলো কাই সুস্থ হয়ে ব্যবসায় হাত লাগিয়েছে কিছুদিন ধরে। তবে এবার একা না, তার একমাত্র পুত্র তাইমিনকে নিয়ে, যার সাথে জাংকুকের রক্তের সম্পর্ক না হলো মা আর সৎ বাবার কারণে ভাই ভাই সম্পর্ক। স্যার, কিছুদিনের জন্য আপনাকে রাশিয়াতে প্রয়োজন। আপনার সাথে সে সামনাসামনি ডিল ফাইনাল করতে চান। 15 দিনের সময় নাও তার কাছ থেকে। দুজনের মাঝে বেশ কিছুক্ষণ কথা হয় সেইখানকার ব্যবসার বিষয় নিয়ে। অতঃপর জাংকুক ফোন কেটে ওয়াইনের গ্লাসটা নিয়ে টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। তার পরনে অফ হোয়াইট কালার শার্ট, সিল্কি চুল কপালের উপর পড়ে আছে, মুখে গাম্ভীর্যতা, শান্ত ভাব তার ব্যক্তিত্বের সাথে একদম মানানসই। সে হাতের গ্লাসটা কিছুটা শব্দ করে টেবিলের উপর রেখে আস্তে আস্তে শার্টের বোতামগুলো খোলা শুরু করে। তার ফর্সা লোমহীন জিম করা বডি যে কোনো মেয়ের আকর্ষণ নেওয়ার জন্য যথেষ্ট, কিন্তু লক্ষ্য করে দেখলে বোঝা যাবে তার ফর্সা ঘাড়ে, তার বুকে
নখের আসর স্পষ্ট, যা লাল হয়ে আছে। জাঙ্কুক ঘাড় এদিক ওদিক ঘুরিয়ে বিরক্তিতে গ্লাসটা ফ্লোরে ছুঁড়ে মারে। সঙ্গে সঙ্গে তার চূর্ণ বিচূর্ণ হয়ে ছড়িয়ে ছিটিয়ে যায়। ওই আশ্রিতা কেন তার স্পর্শ সহ্য করতে পারল না? তার কি ধারণা আছে আগামীতে তার আরও কি কি সহ্য করতে হবে? জাঙ্কুক ড্রেসিং টেবিলের সামনে থেকে সরে কালকের কথা ভাবে। তে যখন জ্ঞান হারিয়ে তার উপর ঢলে পড়েছিল, সে বিরক্ত হয়ে তার কামুক হিংস্রতা সংযত করে তাকে নিয়ে নিচে বসতেই চারপাশে আলোকিত হয়ে মিস্টার সুগাও সেখানে চলে আসে, যার কারণে সবকিছু থামিয়ে দিতে হয়েছিল। অন্যদিকে তে আজকাল বিষণ্ণতা কাটিয়ে উঠতে এতটা সময় লাগছে কেন তে ভেবে পায় না। কিছুদিন যাবৎ ধরে তার মুখের হাসি খুঁজেই পাওয়া যাচ্ছে না। সে ভেবে পায় না আশেপাশে গাছগাছালি প্রকৃতি রয়েছে, তবুও তার মন কেন ভালো হচ্ছে না। এগুলোই তো ছিল তার মনকে ভালো করার ঔষধ। তে কাঁধের ব্যাগটা শক্ত করে ধরে পাশের দিকে দৃষ্টি ফেলে। আজ স্কুলের চাকরি ছেড়ে দেওয়ার জন্য হেডমাস্টারের সাথে কথা বলে এসেছে। তার অবশ্য কারণও আছে। কিছুদিন ধরে ভেবে একটা সিদ্ধান্ত নিয়েছে। ঠিক না ফুল সে জানে না, তবে জীবনের করুণ পরিবর্তনের পিছনে ভয়ঙ্কর হিংস্র কালো ছায়া পড়েছে, এটা ভালো করে বুঝতে পারছে সে। জানে না সেটা কল্পনা নাকি বাস্তব, তবে কালো ছায়ার নিচ থেকে বের হতে হলে তার এই চেনা পরিচিত জায়গা, রক্তের সম্পর্ক না হলেও আপন মানুষদের ছেড়ে দূরে কোথাও চলে যেতে হবে। সেখানে নতুন জীবন শুরু করবে সে খুব নিখুঁতভাবে ভেবেছে আগামী মাস থেকে চাকরি আর তার নেই। দূরে অন্য কোনো স্কুলে চাকরি খুঁজবে। কিছুদিনের মধ্যে ভার্সিটির ভর্তি পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ, এরপর ভালো একটা হোস্টেলে গিয়ে উঠবে। তবে তার নিখুঁত ভাবনা চিন্তা আপাতত আশ্রমের কাউকে জানায়নি, জানাবেও না। সবকিছুর ব্যবস্থা করে এরপর এইদিকে গেস্ট হাউসে স্যার, পূর্ব অঞ্চলের যতগুলো প্রাইমারি স্কুল আছে বাচ্চাদের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণের জন্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চিফ গেস্ট হিসাবে স্যারদের যাওয়ার কথা ছিল, কিন্তু তারা কোরিয়াতে নেই, তাই আপনাকে যাওয়ার জন্য খুব রিকোয়েস্ট করছে। আমি তাদেরকে কি বলবো স্যার? জাঙ্কুক হাতের আইপ্যাডে দৃষ্টি রেখে ফিসেল হাসে। ইনভিটেশন অ্যাকসেপ্ট করো, আমি যাব সেখানে। এদিকে তে জানালার কাছ থেকে সরে জানালা বন্ধ করে স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণের আয়োজনে যাওয়ার জন্য তৈরি হওয়া শুরু করে। আজ স্কুলের পাশে বড় মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেখানে আশেপাশে যত স্কুলের শিক্ষক শিক্ষিকা আছে সবাই উপস্থিত থাকবে, তার মধ্যে সেও একজন। শিক্ষক হিসাবে হেডমাস্টার তাকে সেখানকার ডিসিপ্লিন ইনচার্জের দায়িত্ব দিয়েছেন, তাই ভালোভাবে পরিপাটি হয়ে যেতে হবে। তের চুল চিরুনি করা শেষ হলে হাত দিয়ে খোপা করতে যাবে, ঠিক তখনই মনে পড়ে তোমাকে খোলা চুলে মানায়। মস্তিষ্কে জাঙ্কুকের সেই কথাটা আসতেই তের হাত থেকে ঝরঝর করে তার চুলগুলো খুলে পিঠে ছড়িয়ে পড়ে। সে থমকে যায়, নিজের ভাবনায় অবিশ্বাসের মতো আয়নার দিকে চেয়ে থাকে। যার প্রতি তার ঘৃণা, যার জন্য সবকিছু ছেড়ে চলে যেতে হবে, অপমান কাঁদানোর সাথে আপত্তিকর স্পর্শ করে, সে তার ভাবনায় আসে আশ্চর্য। তে রেডি হয়ে বাইরে আসতেই জেহব বলে ওঠে, মাশাআল্লাহ, তোমাকে অনেক সুন্দর লাগছে তে। সবার কাছ থেকে প্রশংসা পেয়ে তের মনটা একটু ভালো হয়ে যায়। ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণের পূর্বে নাচ গানের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে, তবে সকলে অপেক্ষায় আছে ইনভাইট করা চিফ গেস্টের জন্য। বিকালের সময় কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, তাই কয়েকজন শিক্ষক হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে আছেন। তে নিজ জায়গা থেকে ঘাড় ঘুরিয়ে প্যান্ডেলের গেটের দিকে তাকিয়ে তাকে ফুল দেওয়ার কথা বলেছিলেন কিছু শিক্ষকরা। সে ইতস্ত মুখে অজুহাত দিয়ে না বলে দিয়েছে। ক্ষমতাবান অপরিচিত মানুষদের সামনে না যাওয়াই ভালো। কালো রঙের কয়েকটা গাড়ি এসে থামে প্যান্ডেলের বাইরে। গাড়ি থেকে জাঙ্কুক আর লিজা নামতেই হেডমাস্টারে গিয়ে হ্যান্ডশেক করে তাদের স্বাগত জানায়। তে নিজ জায়গায় দাঁড়িয়ে আছে, তার ভাবমূর্তি বোঝা মুশকিল। বুঝতে পারছে না এখানে এই লোকটিকে দেখে। এখানে তো কিম নামজন আঙ্কেলের আসার কথা ছিল, তার বদলে তার ভাই, কিন্তু এই লোক কেন এখানে? তে জাঙ্কুকের দৃষ্টি থেকে আড়াল হওয়ার জন্য কিছুটা দূরে গিয়ে মানুষের ভিড়ের মাঝে গিয়ে দাঁড়াতেই দুজন শিক্ষক বলে ওঠে, তুমি এখানে কি করছো? সামনে গিয়ে দাঁড়াও, তোমার সামনে থাকতে হবে। তে এক প্রকার বাধ্য হয়ে সামনে গিয়ে দাঁড়ায়। জাঙ্কুক আসার পর থেকে তার ভাব ভঙ্গি খুবই স্বাভাবিক। বিনয়ের সাথে সকলের সাথে কথাবার্তা ও পরিচিত হচ্ছে। তার এমন একটা ভাব যেন লিজা আর ইউনজুন বাদে সে কারোর সাথে পরিচিত নয়।
প্যান্ডেলের ভিতরে তীব্র আলোয় চারপাশ আলোকিত হলো। বাইরে অন্ধকার নেমে গেছে অনেকক্ষণ আগে। বাচ্চাদের পরিবারের লোকরা এসে শিক্ষকদের সাথে দেখা করে নিয়ে যাচ্ছে তাদেরকে। তে আর বাকি শিক্ষকরা অনুষ্ঠানের সমাপ্তি কিছুক্ষণের মধ্যে হবে বলে তারা বাচ্চাদের দ্রুতই বাসায় পাঠানোর ব্যবস্থা করছে। জাংকুক লিজার কাছে গিয়ে ইয়ঞ্জনকে তাকে বাড়িতে দিয়ে আসার আদেশ দেয়। লিজা কারণ জানতে চাইলে জাংকুক ব্যস্ত কণ্ঠে হেডমাস্টারের সাথে গুরুত্বপূর্ণ কথা বলে চলে যায়। দায়িত্ব পালন শেষ হলে এবার বাড়ি ফেরার পালা। গেট দিয়ে সে কেবল বের হতেই যাবে। তে ভেতরে কয়েকটা গ্লাসে আলো জ্বলছে, সেটা তার চোখে পড়ে। তার মধ্যে একটা টিচার্স রুমে তার ব্যাগ, এইদিকে টেবিলের উপর ধোয়া ওঠা চায়ের কাপ। জাংকুক হাতের ফোনের দিকে চেয়ে বসে আছে। হেডমাস্টার কয়েকজন স্পন্সরদের সাথে কথা বলতে বলতে বাইরে গেছেন। তের সাথে হেডমাস্টারের সাথে দেখা হয়েছে, তবে তিনি কথায় এতটাই ব্যস্ত ছিলেন যে তাকে খেয়াল করেনি। তে ভেতরে ঢুকতেই জাংকুক চোখ তুলে তাকায়। মূর্তি দুজনের চোখাচোখি সঙ্গে সঙ্গে বরফের মতো জমে যাইতে অনুষ্ঠানের সারাটা সময় অপরিচিত ভাব ছিল দুজনের মধ্যে। এতে তে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল, কিন্তু এখন এখানে জাংকুক কপালে ভাঁজ ফেলে ফের মনোযোগ দেয় হাতের ফোনে। ভাবটা এমন যে সে বিরক্ত হলো। তে শুকনো ঠোক গেলে নিজের মতো ব্যাগ নেওয়ার জন্য ভিতরে ঢোকে। জাংকুক স্বাভাবিকভাবে ফোনের দিকে চেয়ে পায়ের উপর পা তুলে পা নাড়াতে থাকে। তে দ্রুত এগিয়ে তার ব্যাগ হাতে নিতেই জাংকুক বলে ওঠে, কতটা ম্যানার্সলেস মেয়ে তুমি। তার কণ্ঠে তের হাত কেঁপে ওঠে। তুমি জানো আমি তোমার প্রতি কতটা বিরক্ত? জাংকুক কথাটা বলতে বলতে ভীত তের দিকে দৃষ্টি ফেলে। তে শক্ত করে তার ব্যাগ ধরে দৃষ্টি নত করে। জাংকুক শব্দ করে বসা থেকে উঠে কয়েক কদম এগিয়ে টেবিলের সাথে হেলান দিয়ে বুকে হাত গুজে দাঁড়ায়। তে মনে মনে সাহস জোগায়, ঠিক আছে আমি চলে যাচ্ছি, বিরক্ত করার জন্য দুঃখিত। তে চলে যাওয়ার জন্য পা বাড়াতে নিলে জাংকুক শান্ত কণ্ঠে বলে ওঠে, আর এক পা বাড়ালে সেদিন রাতে যা হয়নি আজ ঠিকই হবে। কথাটা শোনা মাত্রই তের ভেতরটা জ্বলে শরীর ঝংকার দিয়ে ওঠে। চোখে মুখে ক্রোধ নিয়ে তার দিকে তাকায়। আপনাদের আশ্রমে থাকে বলে যা খুশি তা বলতে পারেন না, আর না করতে পারেন। জাংকুক হাসে, আমি সব পারি, তোমার ক্ষেত্রে আমি সব পারবো। তে তার হাত মুষ্টিবদ্ধ করে, আমি অবশ্যই এমন কেউ না। কেন আপনি আমার মতো মেয়ের সাথে এমন করবেন? তোমার মতো মেয়ে বলেই তো করি। তার ঠোঁটের কোণে হাসি উপহাস করে অপমানিত করলো। তে ঠোঁট কামড়ে ধরে, এতটা শক্ত করে ধরে যেন এখনই ঠোঁট কেটে রক্তাক্ত করবে। জাংকুক কিঞ্চিত হাসে, তোমার প্রতি কেন বিরক্ত তুমি জানতে চাও না? না। জাংকুকের চোখ সরু হয়ে ওঠে, তোমার ভয় লাগে না আমাকে? তার ঠোঁট থেকে হাসি গায়েব হতে থাকে। তে ভিতরে চুপসে গেল, মুখে স্পষ্ট ক্রোধ। জাংকুক সোজা হয়ে ধীরে ধীরে পা বাড়াতে বাড়াতে বলে, এটা সত্যি আজকাল তোমার সব প্রতিক্রিয়া আমার ভালো লাগে। এই যে এখন সাহস দেখাচ্ছ, আমি পছন্দ করি না, তবুও তোমার প্রতি আমি ইমপ্রেস। তার পা থেমে যায়। তের পা থেকে মাথা অবধি নজর বোলায়। সে আজকের অনুষ্ঠানে কারো নজরে না পড়লেও তেকে দেখার সুযোগ তার হাতছাড়া হয়নি। তোমার খোলা চুল, তোমার শরীরের সুবাস, তোমার সব কিছুই আমার পছন্দ। আমি ধৈর্যহারা হয়ে যাচ্ছি তে, আমার যে তোমাকে চাই। তার ফিস ফিস ধীর কণ্ঠ স্থির। পাগল নাকি? কম্পিত উচ্চস্বরে তে বলে উঠল। লোকটির পাগলের প্রলাপ শরীরে শিরশির ধরে গেছে। আমি আগে থেকে জানতাম আপনার মাথায় যে সমস্যা আছে, এর জন্য মুখ দিয়ে যা আসে তাই বলে ফেলেন, লজ্জা করে না? বাগদত্তা থাকতে আর একটা মেয়েকে এসব বলতে? জাংকুক নির্লজ্জের মতো মাথা দুলিয়ে হাসে। তার ব্যক্তিত্বের সাথে যায় না, তবু সে নিজের মতো আবার বলে, আমি আমার ধৈর্য হারার প্রতি বিরক্ত। সময় সুযোগকে আমার পায়ের কাছে নিয়ে আসে, কিন্তু তোমার ক্ষেত্রে আলাদা হচ্ছে। সেই রাতের পর আমি কয়েকদিন ভেবেছি তোমাকে আমার চাই, অতি জলদি, যেভাবেই হোক তোমাকে জানানো প্রয়োজন মনে হলো, মাথায় রাখবে। তে কয়েক কদম পিছের দিকে চলে যায়। অবিশ্বাসের মতো হাসি উজ্জ্বল মুখে স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা জাংকুককে দেখে। লোকটি এমন কথা এত সহজে তার সামনে তাকে কিভাবে বলছে? সে চাইবে আর পেয়ে যাবে? তাকে কি মনে করে, কিভাবে? জাংকুক পকেটে হাত গুজে তার দিকে পা বাড়াতেই ভিতরটা কেঁপে ওঠে তের। সে দাঁতে দাঁত চেপে হিসেস করে বলে ওঠে, আপনার মতো জঘন্য মানুষের প্রতি আমার ঘৃণা। আপনাদের আশ্রমে থাকি বলে যা বলবেন তাই হবে নাকি? আমি আজও বলবো, আপনি আমার মালিক নন, আপনি আমাকে কিনে নেননি। আপনি বলবেন আর আমি আপনার হয়ে যাব? কি আপনি? আপনার মতো মানুষের চিন্তা ভাবনার প্রতি আমার ঘৃণা হচ্ছে। শেষের কথাটাতে উচ্চস্বরে চেঁচিয়ে বলে এক মুহূর্ত দাঁড়ায় না, সোজা টিচার্স রুম থেকে বের হয়ে যায়।
চোখের পলকের সাথে দিনগুলো কেটে যায় কিভাবে টেরই পাওয়া যায় না। অনুষ্ঠানের পর আজ কয়েকদিন কেটে গেছে। প্রতিদিনের মতো আজকের আশ্রমের মহলটা একই, যে যার কাজে ব্যস্ত। তবে আজ তে স্কুলে যায়নি। আজ তার ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার ফর্ম ফিল আপ করতে হবে। এর জন্য স্কুল থেকে ছুটি নিয়েছে। তার সাথে জেহবও যাবেন। তাই দুজন রেডি হয়ে সুগার কাছে বলে আশ্রমের গেট দিয়ে বের হয়ে রাস্তায় হাঁটা শুরু করে। সময় বেশি হয়নি, 10টা ছুঁই ছুঁই। তে মিনমিন করে বলে, তুমি না আসলেও পারতে আন্টি, আমি একাই যেতে পারতাম। রাস্তাঘাট তো চেনাই আছে আমার। তুমি বেশি কথা বলো। আজ পর্যন্ত রোড পার হওয়ার মতো রাস্তায় গিয়েছো? সব সময় তো গাড়ি দিয়ে চলাচল করো। আজ মেইন রোড পার হয়ে গাড়িতে উঠতে হবে। কিশোরী কাল থেকে আমাদের দায়িত্বে বড় হচ্ছ, এখন যুবতী হয়েছ তো কি আমার দায়িত্ব কি শেষ হয়ে গেছে? তে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। সময়ের সাথে তার এখান থেকে চলে যাওয়ার সময়ও ঘনিয়ে এসেছে। হোস্টেল, চাকরি খোঁজা, কত কিছু ব্যবস্থা করতে হবে। তে আর চোখে আন্টির দিকে তাকায়। আশ্রমে এখনো জানানো হয়নি, বুঝতে পারে না কিভাবে বলবে, কিন্তু খুব জলদি তার এখান থেকে যেতে হবে। সে এক পলক আন্টির দিকে তাকায়, তারপর সে চোখ সরিয়ে নেয়। অনুষ্ঠানে জাঙ্কুকের বলা পাগল প্রলাপগুলো মনে করে, যা ধীরে ধীরে তার মনে ভয়ের স্তব তৈরি করছে। তবে আবার এতটা গুরুতরভাবেও নিচ্ছে না। স্যার, তে ম্যাম স্কুলের চাকরি ছেড়ে দিয়েছেন। সে খুব শীঘ্রই আশ্রম থেকে চলে যাবে। দৃষ্টিনত করে ইয়ঞ্জন বলে উঠল। জাঙ্কুক ফ্যাক্টরির কাগজপত্রগুলোতে চোখ বুলিয়ে সিগনেচার করছিল, কিন্তু কথাটা শুনে হাত থেমে যায়। কোথায় যাচ্ছে তা এখনও জানা যায়নি, তবে শীঘ্রই পূর্বাচল। বাকি কথাগুলো বলার আগে ইয়ঞ্জন খেয়াল করে ফ্যাক্টরির কাগজগুলোর উপর কালো রঙের কালি দিয়ে ভরে গেছে। গুরুত্বপূর্ণ সাদা কাগজের লেখাগুলো কালো রং দিয়ে নষ্ট। ইয়ঞ্জন ঢোক গিলে জাঙ্কুক কলমের নিব ভেঙে ফেলেছে, তবে তার চোখ মুখ শান্ত, ঠোঁটের কোণে ফিসেল হাসি। এর জন্য বুঝি সেই দিনের কথা এত ধার ছিল। জাঙ্কুক শব্দ করে হেসে হাতের কলমটা ফ্লোরে ছুঁড়ে মারে। এইদিকে মেইন রোডের রাস্তার কাছে দাঁড়িয়ে আছে তে আর জেহব। পথচারীদের সাথে রাস্তা পার হওয়ার মাঝে আসামিক একটা গাড়ি এত দ্রুত গতিতে চলে আসতে থাকে যে বাকিরা পার হয়ে গেলেও তে আর জেহব রাস্তায় রয়ে যায়। দ্রুত গতিতে আসা গাড়িটি জেহবের চোখে পড়ে। তিনি তেকে এক ধাক্কায় দূরে ফেলে, কিন্তু তিনি আর পার হতে পারে না। সবার চোখের সামনে অনেকটা দূরে ছিটকে গিয়ে পড়ে তার নিথ রক্তাক্ত শরীর। তে স্তব্ধ, টলমলে চোখে রাস্তার মাঝে পড়ে থাকা রক্তাক্ত জেহবকে দেখে নিজেকে ধরে রাখতে পারছে না। তার দুনিয়া ঘুরছে, চারপাশ অন্ধকার হয়ে আস্তে আস্তে সে পিচ ঢালা রাস্তায় ঢলে পড়ে। তার চোখ দুটো খোলা, চোখের কার্নিশ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। কিছু সময় পর মেইন রোডের কাছাকাছি একটা হাসপাতালে ইমার্জেন্সিতে ভর্তি করেছে জেহবকে। আশ্রমে খবর অনেকক্ষণ আগেই পৌঁছে গিয়েছিল। সুগা অসুস্থ শরীর নিয়ে চুপচাপ হাসপাতালের করিডোরে মাথায় হাত দিয়ে বসে আছেন। তার নোংরা পোশাক, উস্কো শুষ্কো পাকা চুল দেখেই ভিতরের হাল কেমন বোঝা যাচ্ছে। তে হাসপাতালের বেডে শুয়ে আছে। অতিরিক্ত মস্তিষ্কে চাপ নিতে না পারার কারণে জ্ঞান হারিয়ে ফেলেছিল। তবে এখন চোখ দুটো টেনে খোলার চেষ্টা করে, কিন্তু তীব্র আলো আর ফিনাইলের গন্ধে নাক মুখ চোখ সাথে সাথে কুঁচকে ফেলে। তখনই একজন নার্স জিজ্ঞাসা করে ওঠে, এখন কেমন অনুভব করছেন আপু? তে পিট পিট করে চোখ তুলে তাকায়। কিছুক্ষণ তে বোঝার চেষ্টা করে সে এখানে কেন। তবে যখন চোখের সামনে জেহব আন্টির অ্যাক্সিডেন্ট ভেসে ওঠে, ধপ করে শোয়া থেকে উঠে বসে। সঙ্গে সঙ্গে তার হাত পায়ে কম্পন উঠে যায়। চোখে টলমলে পানি নিয়ে অস্থির হয়ে বেড থেকে নেমে বিড়বিড় করে পাগলের মতো বলা শুরু করে, কোথায় আমার আন্টি? আমার আন্টি কোথায়? তে রুম থেকে বের হয়ে শব্দ করে কান্না করতে করতে করিডোরে দাঁড়িয়ে থাকা সবার কাছে আন্টি কোথায় জিজ্ঞাসা করে উচ্চস্বরে। নির্বিকার ভঙ্গিতে মাথায় হাত দিয়ে বসে থাকা সুগা হঠাৎ তের কান্না মাখা কণ্ঠ শুনে সেও অস্থির হয়ে মাথা তুলে তাকায় পাশে। তে আঙ্কেলকে দেখতে পেয়ে হুহু করে কেঁদে ওঠে, জড়িয়ে ধরে। আশ্রমে আসার পর থেকে জিহবকে নিজের মায়ের চোখে দেখছে তে, যিনি সবসময় একজন মায়ের মতো তার দায়িত্ব পালন করছেন এবং অ্যাক্সিডেন্ট হওয়ার সময়ও নিজের জীবনের আগে তের জীবন রক্ষা করা আগে ভেবেছেন। তাহলে তে কিভাবে সহ্য করবে তার আন্টির এই অবস্থা? কিছুক্ষণ পর অপারেশন থিয়েটার থেকে দুজন ডক্টর বের হয়ে নার্সদের বলা শুরু করে, এই রোগীকে এখানে রাখা রিস্ক, অন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করুন। এখানে বেশিক্ষণ থাকলে মারা যাওয়ার সম্ভাবনা আছে। অন্যদিকে জাঙ্কুক খোলা বারান্দার রেলিংয়ের সাথে হেলান দিয়ে চেক বুকে সাইন করে ইয়ঞ্জিনের কাছে দিয়ে বলে, মিস্টার সুগার কাছে দিয়ে দেবে।
আরও সাহায্যের প্রয়োজন হলে আমাকে অবশ্যই জানাতে বলবে। ইয়ঞ্জন মাথা নাড়ায়, ওকে স্যার। সে চেকবুক নিয়ে চলে যায়। জাংকুক ঘুরে নিচের গার্ডেনের দিকে দৃষ্টি ফেলে। এইদিকে জেহবকে আরেকটা হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করানো হয়েছে। সুগা আর তে দুজন এখনো একসাথে বসা। ইয়ঞ্জন ব্যাগ থেকে ক্যাশ টাকা উঠিয়ে দায়িত্বের সাথে প্রথম হাসপাতালের বিল পরিশোধ করে। এরপর বাকি টাকা সুগার হাতে দিয়ে জাংকুকের বলা কথা বলে। ডক্টরদের সাথেও কথা বলে গেছে। সুগা তেকে বলে ওঠে, তুমি চলে যাও। আশ্রমে বাচ্চারা একা সবকিছু ওরা সামনে থাকতে পারবে না। আমি আছি এখানে। জেহবের কিচ্ছু হবে না। আমি সব খবর তোমাকে ফোনে জানাবো। তুমি চলে যাও। আমাদের দায়িত্ব ভুলে গেলে চলবে না। তে ঠোঁট কামড়ে ধরে। মুখ ফ্যাকাশে হয়ে গেছে। তার এলোমেলো চুলগুলো মুখের উপর পড়ে আছে। অতিরিক্ত কান্না করার ফলে গলা বসে গেছে। কোনো রকম ভাঙা গলায় পরে যাওয়ার কথা বললে সুগা তাকে নানানভাবে বুঝিয়ে পাঠিয়ে দেয়। সময়ের সাথে রাত গভীর হচ্ছে। সুগা হাসপাতাল থেকে ফোন দিয়েছিল। যেভাবে রক্ত পড়া বন্ধ হয়েছে, তবে আইসিইউতে ভর্তি অচেতন অবস্থায় পড়ে আছে। এই ঘটনার পর 5-6 দিন কেটে গেছে। আশ্রমের পরিবেশ এখনও নিস্তব্ধ। ঘোর কাটাতে পারেনি। পরের দিন ম্যানশন থেকে সার্ভেন্ট আসে। তোমাদের আশ্রমের সব কিছু ঠিক আছে? শুনেছি দুজন নতুন মহিলা আশ্রমের দায়িত্ব নিয়েছেন। তারা কোথায়? ভিতরেই আছে। রান্না করছেন হয়তো। এটা ভালো হয়েছে। এতগুলো বাচ্চার দেখাশোনা চারটেখানি কথা না। তুমিও তো এতটা বড় হওনি। যাই হোক, হাসপাতালে সুগা ভাইয়ের মুখটা খুবই শুকনো লাগছিল। জিজ্ঞাসা করলে উনি বললেন, বেসরকারি হাসপাতাল না হলেও টাকার প্রয়োজন আছে। আশ্রমের ফান্ডের টাকা আর কত, সেগুলো বাচ্চাদের জন্য। তার মধ্যে জেহবের শরীরের অবস্থার উন্নতি হচ্ছে না। কখন কি হয়ে যায় বলা যাচ্ছে না। কথাগুলো বলার সাথে সাথে তীর মাথায় হাত বুলিয়ে দেন তিনি। অতি দ্রুত সাহায্যের প্রয়োজন হবে জেহবের। তুমি পারলে ম্যানশনে গিয়ে সাহায্যের কথা বলো। তারা মালিক, তারা অবশ্যই ব্যবস্থা করে দিবেন। তে মনোযোগ দিয়ে কথাগুলো শুনেছিল। তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। মানুষ কতটা অভাগী হলে অসহায় আর এতিম হয়। আচ্ছা, উপরওয়ালা এমন কেন দিল না অসহায়দের? দুর্ঘটনা, অসুখ বিসুখ যেন না হয়। যাদের টাকা পয়সা খরচ করার মতো সামর্থ্য নেই, তাদের আবার এসব কিসের জন্য? তে ঠোঁট কামড়ে বুকের ভেতর কষ্টগুলো গিলে ফেলে। মাগরিবের আয়োজনের পরপরই চারদিকে অন্ধকার ছেয়ে যায়। কিছুদিন পর শীতকাল বলে ঠান্ডা আগে থেকে বেড়েছে। তে সাদা রঙের পাতলা একটা চাদর জড়িয়ে আশ্রমের সদর দরজা দিয়ে বের হয়। সে কিছুটা ছুটে চলার মতো গেস্ট হাউসের দিকটায় যেতেই দেখে গেস্ট হাউস পুরো অন্ধকার, মানে কেউ নেই। সে কিছুটা অস্থির হয়ে ওঠে। ছোট সাহেব কি বাসায় নেই? তার মনে মনে প্রশ্ন। কিছুক্ষণ সে দাঁড়িয়ে থাকে, অতঃপর ম্যানশনের দিকে হাঁটা ধরে। দরকার এসেছে, কারো কাছে জিজ্ঞাসা করা উচিত হবে। ম্যানশনে যেতেই সার্ভেন্টের কাছ থেকে জানতে পারে জাংকুক এখন অফিস রুমে আছে। ম্যানশনের পিছনের দিকটায় বিশাল বড় লাইব্রেরির মতো অফিস রুম। জাংকুক এই রুমে বসে আছে। থুতনিতে আঙুল ঘষে মনোযোগ দিয়ে ল্যাপটপে কিছু দেখছে। তার পাশে রয়েছে ইয়ঞ্জন। তবে আশ্রমিক তাদের মনোযোগ ভেঙে যায়। দুঃখিত আপনাদের বিরক্ত করার জন্য। তে অস্বস্তি নিয়ে মাথা নত করে ভিতরে প্রবেশ করে। জাংকুক পাশ থেকে ইয়ঞ্জনকে রুম থেকে বের হয়ে যেতে বলে। ইয়ঞ্জন বের হয়ে যায়। এখানে আসার কারণ বুড়োকুটি করে জাংকুক জিজ্ঞাসা করে। এই মেয়ে হঠাৎ এই সময় নিজের থেকে তার কাছে আসা অবিশ্বাস্য ব্যাপার। আসলে আমি জেহব আন্টির চিকিৎসার সাহায্যের জন্য এসেছি ছোট সাহেব। আন্টির শরীরের অবস্থার কোনো উন্নতি নেই। ফান্ডের টাকা চিকিৎসার খরচের জন্য না। তবুও আপনাদের অনেক ধন্যবাদ, কিন্তু হাসপাতালে থাকতে হলে অনেক খরচ, যেগুলো আমাদের পক্ষে বহন করা সম্ভব না। আপনাদের কাছ থেকে আমি আন্টির জন্য সাহায্য চাইতে এসেছি। তার চোখের কোণে জল এসে পড়েছে। জাংকুক মাথা দুলিয়ে বলে ওঠে, ও এজন্য। জাংকুক কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে, অতঃপর মৃদুস্বরে ডাকে। তে চোখ তুলে তাকাইতে তার চোখের কোণ বেয়ে জল পড়ছে। আশ্রমের নিয়ম অনুযায়ী আশ্রমের টাকা থেকে যথেষ্ট সাহায্য করা হচ্ছে। এখন তুমি যা চাইছো সেটা হবে আমাদের পক্ষ থেকে। তে অস্থির ভঙ্গিতে 2 কদম এগিয়ে হাত জোর করে বলে, আপনারা আমাদের মালিক, দয়া করে সাহায্য করুন ছোট সাহেব। গভীর শ্বাস ফেলে জাংকুক বসা থেকে উঠে তের দিকে এগোয়। তের অশ্রুসিক্ত দৃষ্টি তার দিকে নিবদ্ধ। অস্থিরতা আর তার মধ্যে নেই। জাংকুক 2 হাত দ্রুত বজায় রেখে ট্রাউজারের পকেটে হাত গুজে মেয়েটি তার কাছে সাহায্য চাইছে। কিন্তু জাংকুক সাহায্য চাওয়ার জন্য মিস্টার সুগাকে আশা করেছিল। সে জানতো অল্প টাকায় মহিলাটির চিকিৎসা হবে না। জাংকুক তার দিকে নিবদ্ধ 2টি চোখের দিকে তাকিয়ে, যেখানে সে দেখছিল করুণা, পাওয়ার ভিক্ষা। মেয়েটি তার কাছে সাহায্যের জন্য আটকা পড়েছে।
মনে মনে হেসে ওঠে জাংকুক। এটা সম্ভব না, আমি তোমাকে এভাবে সাহায্য করতে পারি না। আমার যতটুকু দায়িত্ব সাহায্য করার মতো আমি করেছি। তবে তুমি বিভিন্ন সংস্থা থেকে সাহায্য চাইতে পারো, দেরি হলেও অবশ্যই পাবে। তুমি এখন যেতে পারো। জাংকুক ঘুরে লাইব্রেরির দিকে পা বাড়াতে নিলে তে 2 হাত দিয়ে মুখ চেপে কান্না করতে করতে বলে, দয়া করে এভাবে বলবেন না। আমার আন্টিকে সাহায্য করুন ছোট সাহেব, আমি অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। জাংকুক কিঞ্চিত বাঁকা এসে তেয়ের দিকে ফিরে। কান্নার ফলে তেয়ের শরীর কাঁপছে, আগে থেকে আরও চিকন হয়ে শরীরের ফর্সা রং ফ্যাকাশে হয়ে গেছে। তবুও জাংকুক তার প্রতি আকর্ষিত ছিল। তার লম্পট মন তাকে কাছে পাওয়ার কামনা করছিল। জাংকুক ধীর গতিতে তার কাছে এসে দাঁড়ায়। তার কি উচিত না এই সুযোগকে হাতে নিয়ে দুমড়ে মুচড়ে ফেলা, যেখানে শিকার শিকারীর কাছে অবশেষে কোনো কারণে আটকা পড়েছে। জাংকুক ঠোঁটের হাসি প্রসারিত করে। এমনটা সে ভাবেনি, কিন্তু এই সুযোগ সে অবশ্যই নেবে। আমি কেন করব? সময় নষ্ট না করে আশ্রমে ফিরে যাও। যতটুকু দায়িত্ব পালন করার করেছি। তে মাথা নত করে চোখ বুজে তার গাল বেয়ে অশ্রুর স্রোত বয়ে যায়। সে সাহায্যের ভিক্ষা বারবার চাইছে। দায়িত্বের বাইরে সাহায্য করা মানে নিজের কাছ থেকে টাকা সাহায্য করতে হবে, কারণ বাবা দেশে নেই। আশ্রমের আসল মালিক কিম নামজুন, সেখানে আমি শুধু শুধু সাহায্য করব? সাহায্য করতে সমস্যা নেই, আমি একজন ব্যবসায়ী। তবে বাবার মতো গরিবদের জন্য আবেগ আমার মধ্যে কাজ করে না। তে মুখ চেপে কান্না থামানোর চেষ্টা করে, কিন্তু তবুও সে থামাতে পারছে না। জাংকুক কিছুটা বিরক্ত হয়। তোমার কান্নাকাটি দেখে আমি তৃপ্তি অনুভব করি, তবে সাহায্যের জন্য এটা যথেষ্ট নয়। বিনিময়ে কিছু দিতে হবে আমাকে। আপনাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নেই ছোট সাহেব। কে বলেছে তোমার কাছে কিছু নেই? তার কণ্ঠ ধীর আর নেশালো হয়ে উঠল। তীর কান্না থেমে যায়। সে মাথা তুলে তাকায়। কি আছে আমার কাছে? জাংকুক কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠে, আমার তোমাকে চাই। মুহূর্তে তীর মুখটা যেন ফ্যাকাশে হয়ে ওঠে। আমি কথা দিচ্ছি, তুমি আমার হলে আমি তোমার আন্টির মৃত্যুর আগ পর্যন্ত সব কিছুর দায়িত্ব নিব। তীর বুকের ভেতর কেঁপে ওঠে। সে এক পা দুপা করে পিছিয়ে যেতে থাকে। এক পর্যায়ে পিছে দেয়ালের সাথে পিঠ ঠেকে যায়। জাংকুক কিছুটা দূরত্ব বজায় রেখে তীর পা থেকে মাথা অবধি খুব বাজেভাবে পর্যবেক্ষণ করে। আমার হওয়া মানে কি জানো? তোমার উপর সব ধরনের অধিকার আমার থাকবে। বলতে পারো তোমার জীবনের মালিক হব আমি। তীরের ভিতর ভয় গেঁথে গেছে। এত বিশ্রী বিনিময়ের কথা কি করে বলতে পারে সে? জাংকুক হাসে। টুইস আশ্রমে কি যেন বলেছিলে? আমি তোমাকে টাকা দিয়ে কিনে নি। এখন ব্যাপারটা কি আবার এমন হয়ে গেল নাকি? তীর এবার যেন মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। তার সাথে এত খারাপ কিছু করার পরও সাহায্য করার মতো একমাত্র ব্যক্তি মনে করে এসেছিল, কিন্তু সে প্রতিবারের মতো এবার আরও জঘন্যভাবে অপমান করলো। আমি ভেবেছিলাম আপনি পাগল, বিকৃত মস্তিষ্কের, খারাপ, নিষ্ঠুর, নির্দয়, কিন্তু আপনি জঘন্য, চরিত্রহীন। আপনার লজ্জা করে না? লিজা আপুর সাথে বিয়ে ঠিক হওয়ার পরও অসহায় মেয়ে পেয়ে বাজে অফার দিচ্ছেন। কিভাবে আপনি এই বিনিময়ের কথা বললেন? আপনার প্রতি আমার ঘৃণা ছিল, এখন আমার গা গুলিয়ে আসছে। জাংকুক হেসে ওঠে। লিটল বার্ড, ভেবে চিন্তে কথা বলো, না হলে কিন্তু তোমার উপর ভারী হয়ে পড়বে। আর আমি জানি তুমি অনেক বুদ্ধিমতী মেয়ে। তোমাকে জোর করছি না, সব তোমার উপর। সাহায্যের প্রয়োজন না হলে তুমি অন্যভাবে চেষ্টা করতে পারো। আর যদি আমার সাহায্যের প্রয়োজন হয়, আমি বলে দিয়েছি বিনিময়ে আমার কী চাই। তীর ভিতর যেন আগুন জ্বলে উঠল। আপনার কি মনে হয় না আপনার এসব কথা অফারে আমি আইনি ব্যবস্থা নিতে পারি? তুমি সব ধরনের ব্যবস্থা নিতে পারো। জাংকুক লাইব্রেরির দিকে যেতে যেতে বলে ওঠে। তীর মুখের ভাষা যেন হারিয়ে যায়। সে এতটাই অসহায়, মূল্যহীন, এটাই কি বোঝালো সে? উপহাস করলো সে। আসলে কিছুই করতে পারবে না। তীর দৌড়ে অফিস রুম থেকে বের হয়ে যায়। সে যখন আশ্রমের গেট দিয়ে ঢুকছে, তার শরীর কাঁপছে, চোখে অশ্রুর স্রোত। কোনো রকম সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে উপরে নিজের ঘরে ঢুকে সে মেঝেতে বসে পড়ে। তার কানে বাজছে জাংকুকের বলা কথাগুলো। এতটা জঘন্য, সে এতটা জঘন্য কিভাবে? তার প্রতি ঘৃণা কোন পর্যায়ে হওয়া উচিত? একজন নিষ্ঠুর মানুষ সাহায্য না করা, পৈশাচিক জঘন্য, চাওয়া না পেলে সাহায্য না করা, কতটা খারাপ হলে মানুষ এমনটা করতে পারে? সে অসহায় এতিম বলে এতটা মূল্যহীন, তাকে কুপ্রস্তাব দিতে একবারও বিবেকে বাঁধল না তার। এভাবে তার অসহায়ত্বের সুযোগ নেওয়ার দাবি তে শব্দ করে কেঁদে ওঠে। অন্যদিকে জাংকুক 2 আঙুলের মাঝে কলম নিয়ে ঘোরাচ্ছে। তার দৃষ্টি হাতের কলমের উপর, ঠোঁটের কোণে মৃদু বাঁকা হাসি। কাল রাতে তার আর তীর মাঝে কথোপকথনে যা হয়েছিল সেগুলো খুশি দিচ্ছে তাকে।
তার কাছে মেয়েটি সাহায্যের জন্য ভিক্ষা চাইছিল। এটা খুবই দুঃখজনক ছিল। সে আটকা পড়েছে তার কাছে, না চাইতেও নিজের পায়ে কুড়াল মারা বলা চলে। আশা করেনি সে এমনটা, কিন্তু পাখি শিকারীর কাছে নিজে ধরা দিলে অবশ্যই তার শিকার করা উচিত। জাঙ্কুকের ঠোঁটের হাসি প্রসারিত হয়, মনে মনে পরিকল্পনা সাজাতে ব্যস্ত হয়। অসহায় মেয়েটির মনের উপর দিয়ে এখন কি না বয়ে যাবে। সেই জঘন্য রাতের পর বেশ কিছুদিন কেটে গেছে। নিজেকে ওই লোকের কাছে দিতে রাজি হয়নি। সেই রাতে জঘন্য প্রস্তাব সে প্রত্যাখ্যান করেছিল। তাই পরদিন থেকে নিজের মতো বিভিন্ন সংস্থায় গিয়ে কোনোভাবে দ্রুত সাহায্য করার কথা বলে এসেছিল, কিন্তু কেন যেন তারা অজুহাত দেখাচ্ছিল। তে বেশ বুঝতে পেরেছে ইচ্ছে করে তারা নানানভাবে দেরি হবে বলছে। এতে ভেঙে পড়েছিল সে। যে আন্টি তার জীবন বাঁচিয়েছে, যাকে নিজের মায়ের চোখে দেখে, তার জন্য সে কিছুই করতে পারবে না। ঢুকরে কেঁদে ওঠেতে মুখ ঢেকে রাখা হাতের আঙুলের ফাঁক দিয়ে তার অশ্রু গড়িয়ে পড়ে। বাকি পার্টগুলো আপলোড করা হলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিও।